আজ ২৫শে বৈশাখ, বিশ্ব মানবতার পথপ্রদর্শক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। ওনার প্রতিভার কথা বলে শেষ করা যাবে না। তিনি একদিকে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, আবৃত্তিকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা ও দার্শনিক। অন্যদিকে ছিলেন বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী। আজ আমরা ওনার জীবনের বেশ কিছু মজার মুহূর্তের কথা তুলে ধরব, আবার কিছু বেদনার কথাও বলবো, যেগুলি ওনার লেখাকে বারবার শানিত করেছিল। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। হ্যাঁ, কেষ্টা অর্থাৎ কবির ভৃত্য বনমালীকে নিয়ে কবি প্রায় সময় তামাশা করতেন। ওনার গায়ের রং ছিল কুচকুচে কালো, তাই কবি নাম দিয়েছিলেন নীলমণি। প্রায়শই কবি ওনাকে নীলমণি বলে ডেকে ফিক ফিক করে হাসতেন। প্রমথনাথ বিশি ছিলেন কবিগুরুর খুব কাছের মানুষ। একবার উনি একটা কবিতা লিখে কবির হাতে দিয়েছিলেন। কবি গম্ভীর হয়ে অনেকক্ষণ ধরে পড়লেন। প্রমথনাথ ভাবলেন এবার হয়তো বলবেন কবিতাটি উতরেছে কি না। তারপর কবি কলম নিয়ে সংশোধন করতে বসলেন। যথাসময়ে কবিতাটি প্রমথনাথের হাতে ফিরিয়ে দিলেন। প্রমথনাথেরও বুকের পাটা আছে বটে। তিনি কবিগুরুকে বললেন, আপনি তো অনেক সংশোধন করলেন, এবার আমি একটু কলম চালাই। বলে তিনি নিজের নামটা কেটে সেখানে লিখে দিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় একবার কবিগুরুর কাছে গিয়ে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন। পাঁচকড়িবাবু এতদিন আপনার বিরুদ্ধে নানান কথা লিখে বেড়াচ্ছিলেন, এখন আমার বিরুদ্ধেও লিখছেন, এর একটা বিহিত করতেই হবে। কবি বললেন, ওর বিরুদ্ধে মানহানির মামলা করবেন? বাংলার বাঘ গর্জন করে উঠলেন, অবশ্যই, না হলে ওর মুখ বন্ধ করা যাবে না। কবি হেসে বললেন, দেখো, জন্মের সময় নিজের বাবা যার মূল্য ধার্য করেছিলেন মাত্র 5 কড়ি, তার বিরুদ্ধে কি আর মামলা করবেন? কবি তার ভৃত্য বনমালীকে একদিন ডেকে বললেন, আচ্ছা বনমালী, তুই কি জানিস আমি একজন খুব বড় লোক? বনমালী বললেন, হ্যাঁ বাবু মশাই জানি। কবি বললেন, কিসে আমি বড় লোক বলতো? দ্বারকানাথ ঠাকুরের লাতি বলে? বনমালীর হাসি উপচে পড়ে। হাত চুলকাতে চুলকাতে আরও 2 ঝলক হেসে বলে, আপনি নেকার জোরে বড়লোক। বনমালীর সেই হাসির সঙ্গে কবিও হো হো করে হেসে উঠেছিলেন। কবিগুরুর জরুরি তলব পেয়ে দুরু দুরু বুকে হাজির হলেন নেপাল রায়। কবি গম্ভীরভাবে বললেন, আপনার আজকাল বড় ভুলচুক হচ্ছে, এ ভালো নয়, আপনাকে দণ্ড পেতে হবে। নেপালবাবু শান্তিনিকেতনের অধ্যাপক। উৎকণ্ঠিত হলেন, গুরুদেব কি সত্যি দণ্ড দেবেন? গুরুদেব পাশের ঘর থেকে একটা লাঠি নিয়ে হাজির হলেন। তবে কি লঠ্ঠ ঔষধির ব্যবস্থা? কবি লাঠিটা নিয়ে নেপালবাবুর দিকে এগিয়ে গেলেন। বললেন, আপনার দণ্ড, কাল আপনি ভুলে ফেলে গিয়েছিলেন। প্রমথনাথ কিছু লিখে কবির কাছে নিয়ে যেতেন কারেকশানের জন্য। কবি ওনার লেখাগুলি কেটে তছনছ করে দিতেন। উনি তাতেই আত্মপ্রসাদ লাভ করতেন। ওনার লেখার প্রসঙ্গে একবার কবিগুরু বলেছিলেন, গল্প শুরু দেখে মনে হয়েছিল বেশ আড়ম্বর করে রেলে চড়ে বোম্বাই যাচ্ছি, হঠাৎ শ্রীরামপুরে এসে রেল কলিশনে সব শেষ হয়ে গেল। কবিগুরু মিষ্টি, বিশেষ করে পিঠে পুলি খেতে খুব পছন্দ করতেন। একবার শান্তিনিকেতনের এক মহিলা পিঠে পুলি করে কবিগুরুকে পাঠিয়ে দেন। তারপর একদিন তিনি এসে দেখেন কবি সপারিষদ বসে আছেন। পিঠে কেমন হয়েছিল তার একটা সার্টিফিকেট তিনি কবির কাছে পেতে চান।
কবি বললেন, নেহাত যদি শুনতে চাও তো বলি, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তার অধিক কঠিন কন্যে তোমার হাতের পিষ্টক। একবার প্রমথনাথ একটা যাত্রাপালা লেখেন, শান্তিনিকেতনে সেটা অভিনীত হয়। দর্শক আসনে কবিগুরু নিজে উপস্থিত ছিলেন। পরদিন সকালে যথারীতি ডাক পড়ল। প্রমথনাথ পিঠে কুলো বেঁধে এলেন। কবির মুখ দেখে বুঝলেন তার ধারণা ভুল নয়। কবি মাঠের দিকে মুখ করে বললেন, যার লেখার ক্ষমতা নেই সে যখন ক্ষমতার অপব্যবহার করে তখন দুঃখ হয় না, কিন্তু যার লেখার ক্ষমতা আছে সে যখন শক্তির অপব্যবহার করে তখন সত্যিই দুঃখ হয়। এরপর কবি প্রমথনাথের দিকে তাকিয়ে দেখেন তিনি হাসছেন। কবি বললেন, কি হলো, হাসছিস যে? প্রমথনাথ এই তিরস্কারকে আশীর্বাদ ধরে নিয়ে কবির পায়ের ধুলো নিয়ে সাহসের সঙ্গে বললেন, আগে এইটুকু অন্তত জানলাম আমার লেখার শক্তি আছে। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়ে সারা দেশে প্রতিবাদের তাণ্ডব চলছিল। কবিগুরুও তাতে সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। সেই সময় নাটোরের মহারাজের মেয়ের বিয়েতে কবিগুরু নিমন্ত্রিত। মহারাজ নিজে দরজায় দাঁড়িয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন। সেই সময় কবিগুরু হন্তদন্ত হয়ে হাজির হয়ে বললেন, অত্যন্ত দুঃখিত, দেরি হয়ে গেছে। মহারাজ অভিমান করে বললেন, আমার কন্যার দায়, কোথায় আপনি সকাল সকাল আসবেন তা নয়, আপনার এত দেরি? কবিগুরুর সপ্রতিভ উত্তর, রাজন, আমার যে মাতৃদায়, দু জায়গায় সভা করে আসতে হলো। কবি ভৃত্যদের সঙ্গে খুব ঠাট্টা তামাশা করতেন। সাধু নামে এক ভৃত্য নতুন কাজে বহাল হয়েছে। কাজকর্মে চটপটে, তবে খুব গম্ভীর প্রকৃতির। গোমরামুখ স্বভাব কবির মোটেই পছন্দ নয়। একদিন ক্ষিতিমোহন সেন কবিকে জিজ্ঞাসা করলেন, আপনার নতুন ভৃত্যটি কীরকম? কবি উত্তরে বললেন, আর কেন বলো মশাই, ও কি আমার ভৃত্য? যা গম্ভীর, মনে হয় আমার গার্জেন। দুজনে হো হো করে হেসে উঠেছিলেন। সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের প্রাইভেট সেক্রেটারি, কবির নিত্য সঙ্গী। তিনি ছিলেন একটু ভোজন বিলাসী। কবির কাছে মাঝে মাঝে মিষ্টির ভাগ বসাতেন। কালিম্পংয়ে হঠাৎ সুধাকান্ত চশমা নিলেন। কবির কাছে চশমা পরে প্রথম অভ্যুদয় হতেই কবি অবাক। এ কি হে? আগে ডাক্তার দিল। কোন ডাক্তার তোমায় চশমা দিয়েছেন? সুধাকান্ত বললেন, ডক্টর নিশিকান্ত সেনের প্রেসক্রিপশন অনুযায়ী একজন তৈরি করে দিয়েছেন। অমনি রবীন্দ্রনাথ বললেন, ওরা খোদার ওপর খোদগাড়ি করেছেন? ওদের একটা চিঠি লিখে আমার ধন্যবাদ জানিয়ে দাও। সুধাকান্ত বললেন, ধন্যবাদ জানাবার মতো এমন কি তারা করেছেন? রবীন্দ্রনাথ বললেন, তোমার তো চক্ষু লজ্জার বালাই নেই, ওরা তবুও তোমার চোখে পর্দা দিয়েছেন। কবিগুরু অনেক সময় গান লিখেই গুনগুন করে সুর ভাজতেন। কখনো সুর মিলিয়ে গানের কথা সংকলন করতেন। একটা গান শেষ হতেই শুরু হতো চিৎকার, ছোটাছুটি। দীনেন্দ্রনাথের ডাক পড়ত ভুলে যাওয়ার আগেই সুরটা তুলে নেওয়ার জন্য। একদিন চেঁচামেচি শুনে কবিগুরুর স্ত্রী মৃণালিনী দেবী ছুটে এলেন। কি ব্যাপার, ডাকাত পড়ল নাকি? সব শুনে বললেন, এমন মানুষ কখনো দেখেছ যে নিজের দেওয়া সুর ভুলে যায়? কবিগুরু হেসে উত্তর দিয়েছিলেন, অসাধারণ মানুষের সবই অসাধারণ হয়। ছোট বউ, আমাকে চিনলে না তো? প্রভাত মুখোপাধ্যায় ছিলেন শান্তিনিকেতনের লাইব্রেরিয়ান। ওই কাজে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেন। ক্রমশ লেখার দিকে ঝোঁক পড়ে। রোজ বাড়ি যাওয়ার সময় লাইব্রেরি থেকে অনেক বই নিয়ে যেতেন। একদিন মাঝপথে রবীন্দ্রনাথের হাঁক ডাক শোনা গেল, ওহে বৈবাহিক, শোনো শোনো। প্রভাতবাবু অবাক, জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে বৈবাহিক বলছেন কেন? কবি উত্তরে বললেন, না না, সেই বৈবাহিক নয়, আমি ডাকছি বইবাহককে। অসহ্য গরম পড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ছেড়ে কয়েকদিনের জন্য কালিম্পং যাচ্ছিলেন।
রওনা হয়েও মাঝপথে ফিরে এলেন। আলোচনা হচ্ছিল গুরুদেবের কি কাণ্ড, আকাশে মেঘের ঘনঘটা দেখে উনি স্টেশনে গিয়েও ট্রেনে উঠলেন না। পরদিন একজন রবীন্দ্রনাথের কাছে এসে বললেন, কাল বিকেলে আপনাকে না পেয়ে মনটা খারাপ হয়ে যায়। শৈলজারঞ্জন বলছিলেন, গুরুদেব যদি ফিরে আসেন তো বেশ হয়। তাই হলো। কবি উত্তরে বললেন, তাতে এটাই প্রমাণ হলো কালিম্পংয়ের শৈলর চেয়ে শান্তিনিকেতনের শৈলের টান অনেক বেশি। শান্তিনিকেতনে কর্মীদের এক সভায় কবি উপস্থিত হলেন। তখন সভার কাজ আরম্ভ হয়নি। কয়েকজন আলোচনা করছিলেন ঘরটার গুণাগুণ নিয়ে। প্রশস্ত, আলো বাতাস খেলে। হঠাৎ কবিগুরু বললেন, এই ঘরটায় একটা বাঁদর আছে। সে কথা শুনে সবাই মুখ চাচাই করে। তারা সংকোচে আড়ষ্ট। কার প্রতি কবির এই নিদারুণ কটাক্ষ? কবিগুরু বিমূঢ় কর্মীদের আশ্বাস দিলেন, সে বাঁদর নয়, বাঁ দৌড়। এই ঘরটার ডান দিকে যেমন একটা দৌড় আছে, তেমনি বাঁ দিকেও একটা দৌড় আছে। সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাইভেট সেক্রেটারি। মাথায় ছিল মস্ত বড় টাক। কবিগুরু বললেন, আমার সেক্রেটারির মাথায় চুল থাকবে না, এটা ভালো নয়। চুল গজাবার তেল জোগাড় করে মাথায় চুল গজাও। কথাটি শুনে সুধাকান্ত বললেন, একে তো আমরা টাকির রায়চৌধুরী, তাতে আবার আমার ঠাকুরদাদা, বাবা, কাকা সকলের মাথায় টাক ছিল, কাজেই এইটাকে চুল গজাবে না। কবিগুরু উত্তর শুনে মৃদু হেসে বললেন, আমার কথা উইথড্র করে নিলাম। টাক যদি তোমাদের বংশমর্যাদার অংশ হয়, তখন অবশ্যই তা শিরোধার্য। বিশ্ববরেণ্য সাহিত্যিক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন, তা পৃথিবীর আর কোনো সাহিত্যিকের জীবনে ঘটেছে বলে জানা নেই। তার কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরার চেষ্টা করছি। কবিগুরু মাত্র 13 বছর বয়সে মাতৃহারা হন। কবিগুরুর বিয়ের রাতে ওনার ভগ্নিপতি মারা যান। বিয়ের 4 মাস পরে আত্মহত্যা করেন যার প্রেরণায় তিনি কবি হয়ে উঠেছিলেন, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী। 1902 সালে কবি পত্নী মৃণালিনী দেবী মাত্র 29 বছর বয়সে মারা যান। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র 41 বছর। 2 মেয়ের বিয়ের সময় শর্ত ছিল জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে পাঠাবেন। কিছুদিনের মধ্যে মেজ মেয়ে রেণুকা অসুস্থ হয়ে পড়লেন। তিনি আর সুস্থ হলেন না। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 1905 সালে যখন কবিগুরুর 44 বছর বয়স, তখন চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1907 সালে যখন ওনার 46 বছর বয়স, তখন ওনার কনিষ্ঠ পুত্র মাত্র 12 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে মারা গেলেন। 1918 সালে বড় মেয়ে বেলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। কবি রোজ হাসপাতালে দেখতে যেতেন, আর তখন ওনার জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবি ঠাকুরকে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখে বাড়িতে ফিরে আসেন কবি। পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কী শোকে, কী অপমানে, কী অসহ্য বেদনার মধ্যে তিনি সন্তানকে হারিয়েছেন। কবি ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে। তাকে বিলেতে কৃষি বিজ্ঞানী করার জন্য সেই সময় প্রতি মাসে 500 টাকা করে পাঠাতেন। সেই নগেন্দ্র বিলেত থেকে ফিরে 2 সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবি 3 জামাইকে বিলেতে পাঠিয়েছিলেন প্রতিষ্ঠিত করতে। তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারা জীবন কবি ওনাদের কাছ থেকে শুধু দুঃখই পেয়েছেন। বারে বারে ওরা কবিকে অপমানিত, লাঞ্ছিত, উপেক্ষিত করেছেন।
আর্জেন্টিনার কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পার সাথে কবির সম্পর্ক নিয়ে নানান কুৎসা সংবাদ মাধ্যমে প্রকাশ করে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা সেই সময় কবিকে হেয় প্রতিপন্ন করেছেন বারবার সমাজের সামনে। কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাকে প্রকাশ্যে বা সংবাদ মাধ্যমে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। বিশ্ববরেণ্য সাহিত্যিক হওয়া সত্ত্বেও সেই সময় বাঙালি সমাজের কাছে কবি সেই স্বীকৃতি পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে যখন সংবর্ধনা দেওয়া হলো, তখন তিনি বলেছিলেন, আমি এই সম্মানের পাত্রটিকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত যেতে দেব না। কত বড় দুঃখ অভিমান থাকলে মানুষ একথা বলতে পারে। বারে বারে মৃত্যু, দুঃখ, লাঞ্ছনা, অপমান কবিকে শাণিত করেছে সৃষ্টিপথে, নির্মোহ করেছে জগৎ সংসারে, নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আমরাও যেন মনস্তাত্ত্বিক কবিগুরুর সুরে সুর মিলিয়ে বলতে পারি, মনেরে আজ কহরে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে রহ সহজে। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।